নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম প্রেমপত্র। শুনতে থাকুন আজকের গল্প প্রেমপত্র। তখন স্কুল ব্যাগের রেওয়াজ ছিল না, বোধহয় আবিষ্কারও হয়নি তখনও। বই খাতা পাঁজা করে ডান হাতে ধরে ডান কাঁধে ফেলে নিয়ে স্কুলে যেতে হতো। পেন্সিল আর রবার থাকতো পকেটে। ইউনিফর্ম ছিল না বলে পরতে হতো হাফ প্যান্ট আর শার্ট। জুতো একজোড়া থাকতো বটে, তবে স্কুলে যেতাম খালি পায়ে কাঁটা ফুটত, পাথরকুচি লাগতো, কিন্তু ওটাই ছিল অভ্যাস। বোধহয় তখন আমার 11 বছর বয়স। রোগা প্যাংলা চেহারা, মাথায় চিরুনি দেওয়ার কথা মনেই হতো না কখনো। ছাত্র মাঝারি মানের, বরং একটু নিচের দিকেই। লেখাপড়া বা খেলাধুলোয় কখনো প্রাইজ টাইজ পাইনি। খুব বুঝতে পারতাম যে আমি একটা বাজে ছেলে, তেমন কর্মের নয়। একটু বোকাও ছিলাম, কথা বুঝতে সময় লাগতো, সহজে ঘাবড়েও যেতাম। ক্লাসে এক আধ দিন পড়া পারতাম, বেশিরভাগ দিনই পারতাম না। অঙ্কে বেশ কাঁচা, পরীক্ষায় 30-35-এর বেশি বড় একটা নম্বর পাইনি। অঙ্ক শিখতে কৃপা সিন্ধুবাবুর বাড়িতে সন্ধেবেলা যেতে হতো। আরও গুটি 3-4 ছেলেও যেত। মাদুরে বসে আমরা অঙ্ক করতাম। কৃপা সিন্ধুবাবু একটা কাঠের চেয়ারে বসে খাতা টাতা দেখতেন। আর সেই সময় একদিন তার মেয়ে ইতু বাসন্তী রঙের একটা শাড়ি পরে ঘরে ঢুকতেই ঘরটা যেন আলো হয়ে গেল। সেই 11 বছর বয়সে আমার হৃদয়ে প্রথম আন্দোলন এবং দহন। ফর্সা, রোগার নাকের পাশে একটা কালো তিল। ইতু যেন এই জগতের মেয়েই নয়। ওরকম সুন্দর সেই বয়সে আমি আর কাউকে দেখিনি। তখন তার বছর 15 বয়স। ইতুর কথা ভাবতে ভাবতে আমার দিন চলে যেত। না, তখন বিয়ে টিয়ে করবার কথা মনে হয়নি কখনো, বা প্রেম করে বেড়ানোও নয়। শুধু মনে হতো ইতু যদি আমার দিকে মাঝে মাঝে একটু তাকায়, একটু কথা টথা বলে, বা আমার একটা রাইট হওয়া অঙ্ক দেখে বলে, মা তুমি তো বেশ অঙ্কে ভালো। ব্যাস এইটুকু হলেই আমি ভেসে যাই। আর তাই একদিন টিপটিপ বৃষ্টির মধ্যে যখন পড়তে গেছি, ইতু তার মায়ের সঙ্গে কোথায় যাবে বলে সাজগোজ করে বারান্দায় দাঁড়ালো। আমাকে দেখেই বললে, এই ছেলে, মোড় থেকে একটা রিক্সা ডেকে নিয়ে এসো তো। সেই শুনে আমি হতাশ হয়ে হাই পাই করে ছুটে গিয়ে রিক্সা ডেকে নিয়ে আসি। আমার জীবনে সেই প্রথম একটা কাজের মতো কাজ। একটা রিক্সা ডেকে আনবার মধ্যে যে এত আনন্দ থাকতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। মাঝে মাঝে এক আধটা শব্দ কিভাবে যেন শিখে যেতাম। সেই বয়সে দুটো ইংরেজি শব্দ আমাকে খুব ভাবিয়ে তুলল। একটা হলো বিউটিফুল, আর একটা ইনসিগনিফিক্যান্ট। BAUTIFUL। বানানটা জীবনে কখনো ভুল হবে না। আর ইনসিগনিফিক্যান্টের মানেটা তুচ্ছ, সামান্য, গুরুত্বহীন। ইনসিগনিফিক্যান্ট শব্দটা যে আমার প্রতি খুব খাটে তা বুঝতে পারবার পর থেকেই আমি নানা ফন্দি ফিকির ভাবতে থাকি। কেউই তো ইনসিগনিফিক্যান্ট থাকতে চায় না, তুচ্ছতা বা সামান্যতাকে ছাড়িয়ে উঠতে চায়। কিন্তু আমি কিভাবে তা করতে পারি তা বুঝে উঠতে পারলাম না। প্রথম কথা, আমার চেহারা মোটেই সুন্দর নয়। গাল ভাঙা, খয়াটে চেহারা, কোনো শ্রী নেই। আমাদের ক্লাসের কুণ্ডু কি সুন্দর দেখতে, মাথায় কোঁকড়া চুল, ভরাট মুখ, ফর্সা, রাজা রাজা চেহারা।
সুকুমার আর একজন, দারুণ স্পোর্টসম্যান, বেদম সাইকেল চালায়, গায়ে ভীষণ জোর, লম্বা চওড়া, পুরুষালী চেহারা। পেন্সিল নিয়ে সামান্য ঝগড়া হওয়ায় সে আমাকে একদিন ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছিল। নাক ফেটে রক্তারক্তি কাণ্ড। সেই থেকে আমি তাকে খুব ভয় খেয়ে চলতাম। সুন্দর নই, স্বাস্থ্যবান নই, বীর নই, খেলোয়াড় নই। তাহলে তাহলে আমার কি হবে? লোককে দেখাবো কি? জাদুকুমার আমার খুব বন্ধু ছিল। কি সুন্দর গানের গলা ছিল তার। স্কুলের ফাংশনে নিয়মিত গান গাইত। আমি চেষ্টা করে দেখেছি, বেদম বেসুর আমার গলা। কি যে মুশকিলে পড়া গেল নিজেকে নিয়ে। অথচ তখন ইতুর জন্য আমার প্রাণ দিতেও ইচ্ছে করে। প্রাণের বদলে অবশ্য বাঁ হাতটা দিতে পেরেছিলাম। সে এক কাণ্ড। ইতু রোববার সকালে গান শিখতে যেত পশুপতিবাবুর বাড়িতে। সে যে রাস্তা দিয়ে যেত আর আসতো। এক রবিবার সেই পথের ধারে একটা আম গাছে উঠে বসে রইলাম ঘাপটি মেরে। যখন ইতু এই রাস্তা দিয়ে ফিরবে তখন উঁচু ডাল থেকে লাফ দিয়ে নিচে নেমে আসব তার চোখের সামনে। ইতু নিশ্চয়ই ভারী অবাক হবে। ভাববে, ভাববে ছেলেটা অত উঁচু থেকে লাফ দিল, এ তো সাংঘাতিক ছেলে। কাঠ পিঁপড়ের কামড় খেয়ে অনেকক্ষণ বসে থাকতে হলো। তারপর ইতুকে দূর থেকে দেখে বুকের কি ধুকপুকুনি। কাছাকাছি আসে শহীদের মতো লাফ দিয়ে পড়লাম। পড়াটা ইতু সামনেই ঘটল বটে, কিন্তু যেমন ভেবেছিলাম তেমনভাবে হলো না। পতন সামাল দিতে গিয়ে বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছিলাম নিচের দিকে। সেই হাতের উপরে শরীরটা পড়ল আর মজাত করে ভেঙে গেল আমার রোগা হাতের প্যাঁকাটির মতো হাড়। চোখে অন্ধকার দেখছি তখন, কানে ঝিঝির ডাক। তার মধ্যেই ইতুর চিৎকার খুব ক্ষীণ হয়ে কানে ঢুকল, ও মা গো, ছেলেটা যে পড়ে গেল। সেটা বীরের বন্দনা ছিল না, নিতান্তই আতঙ্ক। আর একটা ছেলের পতনজনিত করুণ অবস্থা দেখে। করুণার চেয়ে বেশি কিছু নয়। ঘটনাটা ঘটবার পর নিজেকে যে কতবার গাধা বলে গাল দিয়েছি তার হিসেব নেই। প্লাস্টারে বাঁধা ফুলো বাঁ হাতটার দিকে তাকালে রাগ হতো। আমি বুদ্ধিমান নই সেটা তো ঠিকই, কিন্তু এরকম নিরেট গাধাও তো হওয়ার কথা ছিল না আমার। হাত ভাঙার পর আমার ইতু জ্বরও সেরে গেল। কিন্তু ইতু বলেই তো কথা নয়, ইতুতেই কিছু মেয়েদের শেষ নয়। তা মেয়েদের কথা থাক, তার আগে আমার একটা কৃতিত্বের কথা বলে নি। আমার সেই বয়সে সবচেয়ে বড় কৃতিত্ব। পঞ্চনদের তীরে বেনি পাকাইয়া শিরে আবৃত্তি প্রতিযোগিতা হবে স্কুলের ফাংশানে। আবৃত্তির প্রতিযোগী খুব বেশি ছিল না, 7-8 জন, তার মধ্যে আমিও। কবিতা মুখস্থ বলা ছাড়া আর কোনো এলেমেন্ট দরকার হয় না বলে নাম আমিও দিয়েছিলাম। আমার আগে 2 জন ছিল। 3 নম্বরে আবৃত্তি করতে উঠে জীবনে প্রথম মঞ্চারোহণ করে আমি দেখলাম সামনে সার বেঁধে হেড স্যার থেকে শুরু করে শহরের অনেক মান্যগণ্য লোক বসে আছেন। পিছনের দিকে আমার কিরানি বাবা আর রোগা মাও নিশ্চয়ই হাজির। আমার হাঁটুতে হাঁটুতে করতাল বাজতে লাগলো। বুকে সে কি কাঁপুনি। এদিক ওদিক চেয়ে বার কয়েক ঢোক গিলে উইংসের পাশ থেকে বাংলা টিচারের তাড়া খেয়ে চোখ বুজে টানা মুখস্থ বলে গেলাম। তাতে না ছিল কণ্ঠের ওঠা পড়া, না কোনো নাটকীয়তা, না কোনো আবেগ। কিন্তু আমার কপাল ভালো যে অন্য সবাই 1-2বার ঠেকে গেছে, ভুল করে ফেলেছে। শুধু মুখস্থ বলে যাওয়ার জন্যে আমি কষ্টে প্রায় জিতে গেলাম। বোধহয় একটা জ্যামিতির বাক্স বা ওই রকম কিছু। প্রাইজ পাওয়ার দরুন আমার গরিব বাড়িতে কিছু বাহবা পেয়েছিলাম বটে, কিন্তু শহরের আর কারোর মুখে কোনো প্রশংসা বাক্য শুনিনি, শুনবার কথাও নয়। সিরাজদৌল্লা শাস্ত্রের সতেন কাকা,
লুৎফা, বিপ্রদাস মাস্টার মশাই, মোহাম্মদী বেগ, দীনেশ দত্ত। আমরা মুগ্ধ হয়ে দেখতাম। কিরানিদের মুখে রাজরাজরাদের অলৌকিক আলো এসে পড়ত। টিপু সুলতান নাটকে কার ভালো হতেন ফর্সা চেহারা রমেন পাল। ইচ্ছে হতো গিয়ে একটু ছুঁয়ে দিয়ে আসি। সেই কার ভালো যখন পরদিন রেল অফিসের মলিন একটা ঘরে পার্সেল সিল মারতেন, তখন কিন্তু তাকে আর চেনা যেত না। রেলওয়ে ইনস্টিটিউটের প্রজেক্টর চালিয়ে মাঝে মাঝে সিনেমা দেখানো হতো। আমাদের শহরে কোনো সিনেমা হল ছিল না তখনও। ইনস্টিটিউটে বাকি সিপাহী সিনেমা দেখে আমি এত মুগ্ধ যে হতে হলে জীবনে ওই বাকি সিপাহী হতে হবে। আমাদের অস্ত্রশস্ত্রের অভাব ছিল না। লোহার পাত দিয়ে তলোয়ার, বাঁখারি দিয়ে ধনুক, পাটকাঠির মুখে পেরেক ঢুকিয়ে তীর, গুলতি, এসব তো ছিলই। পেন্সিল কাটা ছুরিও একটা পকেটে থাকতো সব সময়। আমার যখন 15 বছর বয়স, তখন একটা মেঘলা দিনে করুণ একটা মেয়ের সঙ্গে আমার দেখা হলো। নাম শিলা। তার বাবা শ্যামাপদ সান্যাল, গরিব কেরানি। শিলা আমার বয়সী হবে। শাড়ি পরত। সুন্দরী কিনা জানি না, তবে সেই মেঘলা দিনে তার দুখানা আশ্চর্য চোখ আমাকে প্রেমে ফেলেছিল। তা না, লজ্জা ভার নত দুখানা গভীর চোখ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মুখোমুখি দেখা, একবার মাত্র চোখাচোখি। আমার পছন্দের বিশুদ্ধ নারীরা কখনো বড় বাইরে ছোট বাইরে করে না, ঢিগুর তোলে না, বায়ুত্যাগ করে না, খ্যাঁক করে থুতু ফেলে না, তাদের দাঁতে পোকা মাথায় উকুন হয় না, এবং তারা বাঙাল ভাষায় কথা কয় না। শিলার সঙ্গে আমার বাক্যহীন দ্বিতীয় সাক্ষাৎ এক বিয়ে বাড়িতে। তখন মন দিয়ে লুচি মাংস সাঁটাচ্ছি। আমি খুব পেটুক ছিলাম এবং সুখাদ্য কালে ভদ্রে জুটত। নেমন্তন্ন বাড়িতে গেলে তাই গলা পর্যন্ত গিলে উঠতাম। উল্টো দিকের একটা ব্যাচ উঠে যাওয়ায় সেখানে এক দঙ্গল মেয়ে এসে বসে পড়ল। কি খিকখিক হাসি আর বিরতিহীন কথা। তার মধ্যেই সেই মেঘলা মেয়েটা শিলা। অপরূপ এক ম্যাজেন্টা রঙের শাড়ি, উঁচু খোঁপা, কপালে বিন্দি, কিন্তু সব কিছু ছাপিয়ে সেই গভীর দুখানা পুকুরের মতো চোখ। ময়ূর নয় যে পেখম ধরব, কোকিল নয় যে কুহু কুহু ডেকে উঠব, সিংহ নই যে থাবার জোরে দখল করব নিজস্ব নারীকে। দুর্বল তবু তো নিজেকে জাহির করতে চায়। এটা আমার দ্বিতীয় গাধামির গল্প, শুধু শিলাকে চমকে বিস্মিত করে দেওয়ার জন্যে। ভরা পেটেও আমি আরও 4 ডাব্বা হাতা মাংস নিয়ে ফেললাম। সে অনেকটা মাংস। শিলা বড় বড় চোখ করে আমার রাক্ষুসে খাওয়া দেখে আমার গলায় অদৃশ্য মালাটি পরিয়ে দেবে বলে যে আশাটা ছিল, তা জলে গেল। মেয়েরা নিজেদের মধ্যে কলকল করে এত কথা বলছিল আর এত হাসছিল যে কেউই আমার মাংস খাওয়াটা লক্ষ্যই করল না। আর আমি সেই পেল্লায় মাংস গিলে দই মিষ্টি ফেলেই পালাতে পারলে বাঁচি। মনে আছে সেই মরণ মাজন খাওয়ার পর বাড়ি এসে ঘন্টা 4 ঘোরাঘুরি খেতে হয়েছিল। বেলা দিকে এক রাতে গোলা টিপে মেরে ফেললো ভানুদা, বিলাদির বর। বিলাদি বাড়ি আমুদে, হাসি খুশি মহিলা। মাত্র নাকি 2 বছর হলো বিয়ে হয়েছে। বয়স 18-19-এর বেশি নয়। কি জানি কেন ভানুদা অফিসে যাওয়ার সময় বিলাদিকে ঘরে তালা বন্ধ করে রেখে যেত। বিলাদি তাই সারাদিন জানালায় দাঁড়িয়ে রাজ্যের লোকের সঙ্গে কথা বলতো। কথা বলতে বড় ভালোবাসত বিলাদি, কিন্তু বাইরে বেরোতে পারত না। কারোর বাড়িতে যাওয়ারও উপায় ছিল না। আমার মা গজগজ করত ভানুদার নাকি সন্দেহবাতিক। সন্দেহবাতিক কাকে বলে সেটা তখন বুঝতে পারতাম না। বিলাদি আমাকেও ডেকে কত গল্প করেছে।
বাবা মার গল্প, ভাই বোনের গল্প, তার বাপের বাড়ির দেশ মালদহের গল্প। তবে ভানুদার নামে কখনো কিছু বলতো না। কিন্তু বিকেলের দিকে দেখতাম ভানুদা বিলাদির জন্য অফিস থেকে ফেরবার পথে গরম বেগুনি, সিঙ্গাড়া বা নলেন গুড়ে সন্দেশ নিয়ে আসছে। একটু রাতের দিকে অবশ্য তাদের খুব ঝগড়া হতো, আমরা পড়তে বসে শুনতে পেতাম। একদিন বিলাদি জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাকে পয়সা দিয়ে বলল, যা তো বাণীব্রতর দোকান থেকে দুটো খাম নিয়ে আয়, চিঠি লিখব। বাণীব্রত মানে বাণীদা একজন নেমে পা সুপুরুষ যুবক, শখ করে একটা মনোহারী দোকান দিয়েছে বাজারের কাছে। সেই দোকানে সারাদিন অল্প বয়সী মেয়েদের ভিড়। শোনা যায় দোকান থেকে নাকি প্রচুর আয় হয় বাণীদার। কিন্তু শিগগিরই চাকরি নিয়ে কলকাতায় চলে যাবে বলে অনেকেরই মন খারাপ। আমি গিয়ে পয়সা দিয়ে বললাম, বিলাতি খাম চেয়েছে বাণীদা, এই যে পয়সা। বাণীদা গম্ভীর মুখে একটা মুখাটা খাম আমার হাতে দিয়ে বলল, নিয়ে যা, নিজের হাতে দিস। বিলাতির হাতে খামটা পৌঁছে দিতে তার মুখটা যেন আলো হয়ে গেল। ভানুদা একজন রোগাভোগা নিরীহ গোছের মানুষ, কারোর সাথে পাঁচে নেই। চাকরি আর টিউশনি করত, পোশাকে ছিঁড়িছাড় ছিল না, দাড়িও কাটত না নিয়মিত। একা একা বিড়বিড় করবার স্বভাব ছিল। শুনেছি বেশ লেখাপড়া জানা লোক, কিন্তু একটুও ভয় পাওয়ার মতো লোক নয়। বিলাদি ছাড়া আর কারোর সঙ্গে কখনো ঝগড়া করতে শুনিনি। একদিন সকালে উঠে শুনি হই হই কাণ্ড, পাড়ায় পুলিশ এসেছে, চিৎকার চেঁচামেচি চলছে বাইরে, নিস্তর লোক ভিড় করেছে এসে। গিয়ে দেখি ভানুদাকে হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তার মধ্যেই দু একজন আশপাশ থেকে ভানুদার গালে মাথায় চড়থাপড় কষিয়ে দিচ্ছে, গালাগাল দিচ্ছে খুব। শুয়োরের বাচ্চা, বেজন্মা। ঘরে বিলাদি পড়েছিল মেঝেতে, ঘাড় কাত হয়ে আছে, চুল খোলা, কপালে সিঁদুর ল্যাপটানো, শাড়ি খসে মেঝেতে ছড়িয়ে আছে। চন্ডী ডাক্তার উবু হয়ে বসে কি সব পরীক্ষা করছে যেন। ফোন ব্যাপারটা বুঝে উঠতে একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু বোঝা গেল। বিলাদির ভূতকেই সেদিন সন্ধেবেলায় আমি দেখতে পেলাম ফুটবলের মাঠের এক কোণে কামিনী ঝোপের পাশে দাঁড়ানো। মায়ের ফরমাসে দোকান থেকে গরম মশলা আনতে গিয়েছিলাম, ফিরবার পথে দেখা। তখন মনেই পড়েনি যে বেলাদি খুন হয়ে গেছে, বরং অবাক হয়ে বললাম, এ কি বেলাদি, বেরিয়েছ যে বড়। বেলাদি হেসে বলল, বাবা ঘরে যা গরম, খোলা হাওয়া এসে বাঁচলুম। এই তোদের বাড়িতে বুঝি আজ মাংস হচ্ছে? না তো, মোচার ঘন্ট। মেঘো, মোচা দু চোখে দেখতে পারি না। আমি দেখতে পারি না, তবে ও খুব ভালোবাসে। কে গো বেলাদি? তোদের ভানুদা। হ্যাঁ রে, ওকে সবাই খুব মারল বুঝি? হ্যাঁ গো, খুব গালাগালও দিচ্ছিল। বেচারা। তুমি নাকি মরে গেছো বেলাদি? দূর, মরবো কেন, এই তো দিব্যি রয়েছি। সবাই যে বলছে ভানুদা গলা টিপে তোমাকে মেরে ফেলেছে। ধুর, মারবে কেন, কত ভালোবাসে আমাকে। হ্যাঁ রে চুনু, আমাকে জোনাকি পোকা ধরে দিতে পারিস? কি করবে? আঁচলে অনেকগুলো জোনাকি পোকা পুঁটুলি করে নিয়ে ঘুরে বেড়াবো, দিব্যি লণ্ঠনের মতো দেখাবে। না রে? হ্যাঁ পারি তো, দাঁড়াও, আমি আমার জামা খুলে জোনাকি ধরে দিচ্ছি। অনেক জোনাকি ধরে নিয়ে এসে দেখি বেলাদি নেই, কেউ নেই। বেলাদি সেই যে কোথায় চলে গেল কে জানে। তবে অনেকেই শুনেছে ওদের বন্ধ ঘর থেকে
রাত বিরেতে বিলাতির কান্নার আওয়াজ শোনা যায়। তবে তা বেশি দিন নয়। 2 মাসের মাথায় সেই ঘরে নতুন লোক এলো, স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। স্কুলের শেষ পরীক্ষায় পাশ করে আমি নিজেই অবাক। অঙ্ক ইতিহাস ভালো হয়নি, তবু কি করে যেন পাশ মার্ক পেয়ে গেছি। ভর্তি হতে হলো দূরে শহর, কুচবিহার কলেজে। 7 সকালে ট্রেন ধরে যাওয়া, সন্ধ্যের ট্রেন ধরে ফেরা। কোএডুকেশন। তবে সায়েন্সে বেশি মেয়ে পড়তো না তখন, মাত্র 5 পড়াশুনোয় ভালো নই, অঙ্কে কাঁচা। তবু একটু একটু বুঝতে পারতাম ফিজিক্স। কেমিস্ট্রিটাও খারাপ লাগতো না। দেখলাম চেষ্টা করলে অঙ্কটাও পারা যায়। 5টা মেয়ের মধ্যে একজন ছিল গৌরী। গালে ব্রণর দাগ ছিল, পুরু ঠোঁট আর বড় দাঁত। কুৎসিত বলা যায় না, তবে সুন্দরী তো নয়। সেই সময় হুটহাট ছেলেরা মেয়েদের সঙ্গে বা মেয়েরা ছেলেদের সঙ্গে কথা টথা বলতো না, থাকাতেও যেন নিষেধাজ্ঞা ছিল। ওই গৌরী একদিন আমাকে বলল, কেমিস্ট্রি ক্লাসটা করতে পারিনি, আপনার নোটটা একটু দেবেন? আমি তটস্থ। আমার কাছে নোট চায় কেন? আমি ফেলুমার্কা ছেলে, ব্যাক বেঞ্চার। আমতা করে বললাম, হ্যাঁ তা নিতে পারেন, তবে আমি তেমন ভালো নোট নিতে পারি না। সে বলল, হতেই হবে। হয়তো হলো। পরদিন খাতা ফেরত দিয়ে বলল, আপনি তো খুব সুন্দর নোট নিয়েছেন। আমি কি বলবো ভেবেই পেলাম না। ওই গৌরী মাঝে মধ্যে কথা টথা বলতো, খুবই কচিত কদাচিৎ অবশ্য, কিন্তু বলতো। নারী গোপ মুখে সমাচ্ছন্ন। ভাবলাম আমার অসুন্দর মুখটা এইভাবেই বরং একটু ঢাকা চাপা দেওয়া যাক, দাড়ি গোপ অনেকটাই ছদ্মবেশের কাজ করবে। মাথায় খুব ঘন চুল ছিল আমার, সেগুলো যথেষ্ট বেড়ে ঘাড় ছুঁয়ে ফেলল। আমার মায়ের মতোই আমারও কোঁকড়া চুল, তা বলে অবশ্য বাবরির পর্যায়ে গেল না, মাথায় আঙুরের থোকার মতো ফলিত হয়ে রইল। অ্যানুয়াল লিখতে তেমন কষ্ট হলো না। সেকেন্ড ইয়ার। কোনোদিনই আমার তেমন বন্ধুবান্ধব ছিল না, কথা টথা কইতে পারি না, এবং সর্বদা নিজের নানা দুর্বলতা নিয়ে চিন্তা করে করে আত্মবিশ্বাস খুইয়ে বসেছি বলে বন্ধুও জোটায়নি। কিন্তু ইদানিং কয়েকজন জুটেছে, সহপাঠী এবং তার বাইরেরও। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম। অচিন্ত আমার পাশেই ছিল। হঠাৎ বলল, এই এটা দেখেছিস? আমি দেখলাম ওর হাতে একটা ইলেকট্রিক বাল্ব, আর তাতে খানিকটা তরল। আমি বললাম, কি ওটা? ও বলল, অ্যাসিড বাল্ব। অ্যাসিড বাল্ব? কি হয় ওটা দিয়ে? একজনের মুখে ছুঁড়ে মারব? অবাক হয়ে বললাম, সে কি রে, কাকে মারবি? সে আছে একজন, আমাকে রিফিউজ করেছে, ইনসাল্ট করেছে, দাদাকে দিয়ে মার খাওয়াবে বলে শাসিয়েছে। সর্বনাশ! তা বলে? অচিন্ত কিছুতেই বাগ মানবে না, টকবক করে ফুটছে রাগে। ক্লাসের পর আমি তার সঙ্গ ধরে বোঝানোর চেষ্টা করলাম অনেক। সে হাল ছেড়ে দিতে হলো। কিন্তু শুনলাম পাটাকুড়ার কৃষ্ণা নামে একটি মেয়েই তার গণ্ডগোলের মূলে। কৃষ্ণাকে তো চিনি না, কিন্তু 2-1জনকে জিজ্ঞেস করে বাড়িটার হদিস জেনে নিয়ে বিকেলের দিকে সোজা গিয়ে হাজির হলাম সেই বাড়িতে। দরজা খুললেন একজন বয়স্কা মহিলা। কাকে চাই? কৃষ্ণা। কৃষ্ণা আছে? আছে। তাকে কি দরকার? তুমি কে? বিশেষ দরকার। না বাপু, হুটহাট যাত্রার সঙ্গে আমাদের মেয়ে দেখা করে না। তুমি এসো গিয়ে, তোমার মতলব ভালো নয়। হতাশ হয়ে ফিরেই আসছিলাম। মোড়ের কাছাকাছি একটা মেয়ে ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি
আপনি আমাকে খুঁজছিলেন? আমি কৃষ্ণা। ভারী সুন্দর দেখতে মেয়েটি, দেখলেই মায়া হয়। বললাম, আমি অচিন্তর বন্ধু। জানি, ও আপনার কথা আমাকে বলেছে। আপনি ওকে রিফিউজ করায় ও পাগলের মতো হয়ে গেছে। জানি, কি করব বলুন? সাবধানে থাকবেন। আচ্ছা, ও কি আমাকে খুন করতে চায়? প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে। গাড়ির আড়াল থেকে একটা চিঠি বের করে আমার হাতে দিয়ে মেয়েটা বলল, শুনুন না, এটা ওকে দেবেন। পাছে অন্য কারোর হাতে পড়ে, সেই ভয় তাকে দিতে পারিনি। বিশ্বাস করে আপনাকে দিলাম। চিঠিটা পেয়ে অচিন্ত অবাক। তুই কৃষ্ণার কাছে গিয়েছিলি কেন? ওকে তোর অ্যাসিড বাল্ব থেকে বাঁচাতে। অ্যাসিড বাল্বের কথা অবশ্য বলিনি। চিঠিটা পড়ে অচিন্ত শান্ত হলো। ছলছলে চোখে আমার দিকে চেয়ে বলল, তুই যে আমার কত উপকার করলি তা জানিস না। আচ্ছা বেশ, অ্যাসিড বাল্বটা আমাকে দিয়ে দে। অচিন্ত দিয়ে দিল। জিনিসটা অনেকদিন আমার কাছে আছে। আমি মাঝে মাঝে ওটার দিকে চেয়ে প্রেম ভালোবাসার কথা ভাবতাম। একই সঙ্গে কত সুন্দর আর কত ভয়ঙ্কর ওই ভালোবাসা শব্দটা। যখন এমএসসি পড়ি কলকাতায়, তখন হঠাৎ একদিন আমার সহপাঠী একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি কতটা লম্বা বলুন তো? মাপিনি কখনো, তবে লোকে আমাকে ঠ্যাঙাই বলে। মাস্ট বি 60 হতে পারে। সেই মেয়েটাই একদিন আমার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে চলে গেল। চিরকুটটা আমি খুলেও দেখিনি, পকেটে ছিল। দিনান্তে গঙ্গার ধারে দাঁড়িয়ে জাহাজ দেখতে দেখতে চিরকুটটা বের করে পাকিয়ে জলে ছুঁড়ে ফেলে দিলাম। আমি রণজিৎ লাহিড়ী, লোভী ও কাঙাল। কোনো প্রেমপত্রই পাওয়ার কথা ছিল না আমার।